Ay, ay, ay. আপনার এসব কথা আমি শুনতে চাই না, এখান থেকে বেরিয়ে যান। বেবি গার্ল, আমি তো এখানে বেরিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি তো শ্বশুর বাড়িতে শাশুড়ি মার আদর খাওয়ার জন্য এসেছি। আপনার লজ্জা লাগে না এইসব কথা বলতে? বেরিয়ে যান, না হলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? নাইস আইডিয়া, চলো আমি একটু হেল্প করি, তোমার যাতে চিৎকার করতে আর সুবিধা হয়। মানে আপনি এসব কি বলতে চাইছেন? তুমি তো খুব ইনোসেন্ট দেখছি, তুমি তো কিছুই বোঝো না। চলো প্র্যাকটিক্যালি করে, তাহলে হয়তো বুঝতে পারবে। দেখুন, এভাবে আপনি এগিয়ে আসছেন কেন? আপনি আপনি এভাবে এগিয়ে আসবেন না। এছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই বেবি গার্ল। তুমি আমার কথা ভদ্রভাবে মানোনি। তোমার দাদা যেটা করেছে তার মাসুল তো তোমাকে গুনতেই হবে। মানছি, আমার দাদা যেটা করেছে সেটা আপনার সাথে একদমই ঠিক করেনি, কিন্তু আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। প্লিজ আমার সাথে এমনটা করবেন না। যখন তোর দাদা আমার সাথে এমন করলো তখন তোর মনে ছিল না আমি এখন তোর কথা কেন শুনবো, আমার যা মন তাই করব। এরপর জাঙ্কুক তের আরো কাছে চলে আসে। তে কোনো মতে নিজেকে বাঁচাতে জাঙ্কুককে ধাক্কা মারে আর জাঙ্কুক গিয়ে পড়ে মাটিতে। আর এই সুযোগেই তে দরজা খুলে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। মা, দাদা, তোরা কে কোথায় আছিস? আমাকে বাঁচা মা, দাদা। কি হয়েছে বেটা? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আর তোমাকে এত চিন্তিত আর বিচলিত কেন দেখাচ্ছে? ও এসেছে মা, ও আমার জীবন নষ্ট করতে চলে এসেছে। আমি ওকে দেখেছি। কে এসেছে? এত প্যানিক করছো কেন তুমি বেটা? কি হয়েছে আমাকে বলো, কে এসেছে? মা, ও এসেছে, ও ও এসেছে আমার রুমে এসেছে। এই কথাটা শেষ হয়েছে কি তে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। কি হয়েছে বেটা? তুমি এভাবে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল? কি হয়েছে বেটা? ওঠো বেটা, ওঠো। এরপর বার কয়েকবার ডাকার পরও যখন তে ওঠে না, তখন ইয়ঙ্কি দেবী সুগাকে ফোন করে। হ্যালো মা, বলো কি হয়েছে, হঠাৎ ফোন করলে? হ্যাঁ, বেরোচ্ছি, আমি রাস্তায় আছি। কি হয়েছে বলো? কি হয়েছে? কি বলছো? তে সেন্স ফিরছে না? এক কাজ করো, ওর চোখে মুখে জল দাও, তাও ফিরছে না? ঠিক আছে, একটা ডক্টরকে কল করো, আমি যত শীঘ্র সম্ভব আসছি। এরপর সুগা দ্রুত গাড়ি চালিয়ে নিজের বাড়িতে চলে আসে। তে তে সুগা, তুই এসেছিস বাবা? হ্যাঁ, আমি এসেছি মা। ডক্টর, আমার বোন কেমন আছে? আমার বোনের কি হয়েছে? সাংঘাতিক কিছু হয়নি, কিন্তু হতেও পারত। অতিরিক্ত টেনশন আর চাপ নেওয়ার ফলে ওনার প্যানিক অ্যাটাক আসছিল। এটা যদি আর কয়েকবার হয় তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। আপনারা ওনার খেয়াল রাখবেন। আর আমি মেডিসিন দিয়েছি, কিছুক্ষণ পরেই ওনার জ্ঞান ফিরে আসবে। খেয়াল রাখবেন যেন দ্বিতীয়বার এমন কিছু না হয়। আচ্ছা ঠিক আছে ডক্টর, আমরা খেয়াল রাখবো। আজ তাহলে আসি, আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। এরপর ডক্টর চলে যেতেই সুগা ওর মাকে জিজ্ঞেস করে, মা এসব কি করে হলো? এরপর সুগার মা তে যা বলছিল সেগুলো বলতে লাগলো সুগাকে। তার মানে জাঙ্কুক এসেছিল, কিন্তু এটা কি করে হতে পারে? না, আরও কি আছে, ও তো জেল থেকে ছাড়া পেয়ে গেছে। মা তুমি এখানে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই বাবা? আসছি, তুমি দেখো। এরপর সুগা তে রুমের দিকে যেতে লাগে। তে রুমে গিয়ে দেখে সারা ঘরে কেউ কোথাও নেই, যেমন জিনিসপত্র ছিল তেমনই আছে। শুধু ও জানলার কাছে গিয়ে দেখতে পায় যে জানলার পাল্লা খোলা। সুগার আর বুঝতে বাকি থাকে না কে এসেছিল। জাঙ্কুক এসেছিল ও শিওর হয়ে যায়, কারণ জানলা দিয়ে ওখান দিয়ে কেউ নেমে চলে গেছে, এটা বোঝা যাচ্ছে পুরোপুরি।
এরপর সুগা আবার ওর মার কাছে গেল, এসে বলল, মা তে আজ থেকে কদিন তোমার ঘরেই থাক, তারপর না হয় ওর ঘরে যাবে, আর আমি আমার রুমে যাচ্ছি। এরপর সুগা নিজের রুমে চলে গেল, আর এখানে তের সাথে তের মা থাকলো। অন্যদিকে অবশেষে তার বাড়ি ফেরার সময় হলো। হ্যাঁ, কখন গিয়েছিলি, এখন এলি বাড়িতে? আমাকে ভাওতাবাজি দিয়ে তো তুই ভালোই চলে গেলি। গ্র্যানি, তুমি এখনো ঘুমাওনি? আমি আমার কাজে গেছিলাম, আমার কাজ হয়ে গেল, আমি চলে আসলাম। হ্যাঁ, জানা আছে তুই কোথায় গেছিলি। ওই পোড়ামুখীর বাড়িতেই তো গেছিলি, ওই ওই মেয়েটার বাড়িতেই তো গেছিলি, তাই না? দেখো গ্র্যানি, আমি আজ পর্যন্ত আমার কাজের বিষয়ে কাউকে কৈফিয়ত দিইনি, তাই আমি তোমাকে দিতে বাধ্য নই। এই বলেই জাঙ্কুক সিঁড়ি দিয়ে উঠে গটগট করে নিজের রুমে চলে গেল। যেমন বাপ তেমন দাদু তেমন নাতি, সব এক ধাঁচের করা। অন্যদিকে তেদের বাড়িতে সুগা ভাবছে, না না, এভাবে তেকে শেষ হতে দেওয়া যাবে না, যেভাবে হোক এই জাঙ্কুকের কাছ থেকে তেকে বাঁচাতে হবে। জাঙ্কুক ছাড়া পেয়ে গেছে, এর মানে শিওর যে ও আজকে এসেছিল। তারপরও আমাকে তের কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে হবে, এরপরেই কোনো ব্যবস্থা নিতে হবে। তে ঘুম ভেঙেছে তো? এখন কেমন আছিস? শরীর ঠিক লাগছে? এখন একটু ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছিল, তোর কি হয়েছিল সেটা তো আমিও ঠিক জানি না, কিন্তু মা বললো নাকি তুই কার কথা বলতে বলতে বেহুশ হয়ে গেছিলি। কার কথা? মনে পড়েছে। আমি তো চাই তোর মনে পড়ুক, তুই নিজের মুখে আমাকে সবটা বল। জানিস দাদা, কালকে কি হয়েছিল? জাঙ্কুক জাঙ্কুক এসেছিল, এসে বলছিল যে ও নাকি জেল থেকে ছাড়া পেয়ে গেছে। ও কি সত্যি জেল থেকে ছাড়া পেয়ে গেছে দাদা? না না, তেকে কিছুতেই এই কথাটা জানতে দেওয়া যাবে না যে জাঙ্কুক ছাড়া পেয়ে গেছে, তাহলে ও আরো অসুস্থ হয়ে যাবে। কি হলো দাদা, তুই চুপ করে আছিস কেন? তার মানে কি সত্যি আমি কালকে যা দেখেছি জাঙ্কুক সত্যি ছাড়া পেয়ে গেছে? না না তে, এত তুই চিন্তা করছিস কেন? ওই দিকটা আমি সামলে নেব। জাঙ্কুক ছাড়া পাবে কি করে? জাঙ্কুক এত তাড়াতাড়ি ছাড়া পাবে না, আমি ওকে ছাড়া পেতে দেবো না, তুই চিন্তা করিস না। দেখ, এইসব চিন্তা তুই মাথা থেকে ছেড়ে ফেল আর নিজের লাইফে ফোকাস কর। এইসব এখন তোর ফার্স্ট, এখন তোকে বর্তমান নিয়ে ভাবতে হবে, আর তার জন্য তোকে সুস্থ থাকতে হবে। আমি খাবার নিয়ে এসেছি, ঠিক খাওয়া দাওয়া কর আর নিজেকে সুস্থ কর, এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। এই বলেই সুগার নিচে চলে যায় তের জন্য ব্রেকফাস্ট আনতে। তার মানে কাল রাতে আমি যেটা দেখলাম সেটা মিথ্যে, কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি জাঙ্কুক ছিল পরি গলা। তাহলে ওইদিকে জাঙ্কুকদের বাড়িতে, বৌমা তুমি এসব কি করছো? দাদুভাই কতদিন পর বাড়ি ফিরেছে, ওকে দুটো খেতে দাও। ওকে খেতে না দিলে কি করে হবে বলো? দেখো চেহারাটার কি অবস্থা হয়েছে। হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি কি বৌমা, এখনই দাও, তাড়াতাড়ি দাও। আমার দাদু ভাই কি বসে থাকবে নাকি? এরপর জাঙ্কুকের মা জিন খাবার বেড়ে দিল। খা বাবা খা, কি শান্তি লাগছে। তোকে কিভাবে রেখেছিল কে জানে, কিভাবে শুকিয়ে গেছে আমার নাতিটা। আহারে, কতদিন খাইনি আমার নাতিটা। ঠাম্মি, তুমি এভাবেই দাদাকে মাথায় তুলে রাখো, আর ও একটা কুলাঙ্গার তৈরি হোক। সারা জীবন প্রত্যেকটা জনের জীবন ওর নরক বানিয়ে ছেড়েছে, আর এইবার যা করলো তার তো আর বলাই নেই। তুমি ছাড়িয়ে আনলে, খুব ভালো কাজ করেছো। এভাবে প্রশ্রয় দিতে থাকো যাতে আমার জীবনটাও নরক বানাতে পারে।
জিমিন, তুমি চুপচাপ খাও, বেশি কথা বলো না। বড়দের সাথে কেমন করে কথা বলতে হয় সেটুকুও তুমি তো জানো না। তুমি আবার জাঙ্কুকের বিষয়ে কি বলতে আসছো? এখনো সময় আছে বৌমা, নিজের মাইয়ারে চোপাখানে লাগাম দিতে কও, নয়তো পরের ঘরে গিয়া সংসার করিতে পারবে না মোটেও। ঠাম্মি, আমার শ্বশুর বাড়ির চিন্তা নেই, তোমাকে এত চিন্তিত হতে হবে না, ওটা আমি দেখে নেব। জিমিন, তুই যদি আমার হাতে কষে এক চড় না খেতে চাস তো দ্বিতীয়বার এই কথাটা ঠাম্মিকে বলবি না, এর ফল কিন্তু বহুত খারাপ হবে। এরপর জাঙ্গো খাওয়া থেকে উঠে যায় এবং নিজের রুমে চলে যায়, আর জিমিনও উঠে পড়ে আর বলে, হয়ে গেছে আমার খাওয়া, আমি আসছি। আর ঠাম্মি, আই এম সরি। এরপরই জিমিন ব্যাগ নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর রোজ মনে মনে বলতে লাগে, আমার কাছে তোমাকে এমনিও ক্ষমা চাইতেই হতো দিদিভাই, না হলে তো আমি তোমার হাতে হাড়ি ভেঙে দিতাম। জাঙ্কুকের কানে যদি একবার তোমার কর্মকাণ্ডের কথা যায়, তাহলে তো জাঙ্কুক তোমাকে আস্ত রাখবে না দিদিভাই। এদিকে তেদের বাড়িতে সুগা খাবার নিয়ে এসে তের সামনে বসে। দাদা, তুই এত কিছু আনতে গেলি কেন? এত খাবার আমি কি করে খাবো? যা এনেছি চুপচাপ খেয়ে নে, তোর শরীর এমনিতেও দুর্বল। মা কোথায় দাদা? মায়ের শরীরটা খারাপ, তাই মা ঘুমাচ্ছে। এই মা, তার মানে তুই এতগুলো রান্না নিজে করেছিস? আমাকে বলতে পারতিস তো, আমি করে দিতাম। আচ্ছা পাকা বুড়ি, আগে নিজে একটু স্ট্রং হয়ে নে, তারপরে রান্না করিস, আর রান্না করে আমাকে খাওয়াস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা দাদা, একটা কাজ করবি, আমাকে তোর হাতে করে একটু খাইয়ে দিবি? তার মানে আমার পাগলি বোনটার আমার হাতে খেতে ইচ্ছে হয়েছে। আকর, আমি খাইয়ে দিচ্ছি। সুগার হাতে খেতে খেতে পেট দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, যখন তের বাবা মারা গেছিল। তে খুব কাঁদতো, ও তো ছোট থেকে বাবার হাতে খেত, তখন বাবার শূন্যতায় ও খুব কষ্ট পেত, খেতে চাইছিল। তখন সুগাই সযত্নে আদরে তেকে খাইয়ে দিত। ছোট থেকেই সুগা বটগাছের ছায়ার ন্যায় তেকে আগলে রেখেছে। তেকে কোনোদিনও বাবার শূন্যতা বুঝতে দেয়নি, বাবার মতনই তেকে মানুষ করেছে সুগা। সুগার সমস্ত স্মৃতি মনে পড়তে শুরু করে। ও কাঁদতে চায় না বলে তের সামনে থেকে অজুহাত দিয়ে সরে যায়। তে, আমি একটু আসছি, তুই খা, ঠিক আছে? এই বলে সুগা উঠে চলে যায়। আমি জানি দাদা, তুই আমার সামনে কাঁদতে চাস না বলে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করলি, অজুহাতে উঠে গেলি। অন্যদিকে জিমিন কলেজের গেটের সামনে ঢুকেই কাউকে একটা কল করলো। হ্যালো,